যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছেন কিংবা সেকেন্ড ইয়ারে পড়ছেন কিংবা থার্ড ইয়ারে পড়ছেন, সেই সঙ্গে বিডিপি কোর্সে যারা ওল্ড সিলেবাসে আপনারা পড়ছেন, সকলে আপনারা জানেন যে এই ডিসেম্বরের শেষ থেকে সবারই পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু অনেকেই আপনারা পড়া শুরু করেননি, কিংবা অনেকে পড়া শুরু করেছেন, কি করবেন টোটালি বুঝতে পারছেন না। তারপরে আরও একটা ফ্যাক্টর রয়েছে, যারা একসঙ্গে 3টা ইয়ার কিংবা 2টো ইয়ারে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই ভাবছেন যে এই বছর পরীক্ষাটা আমি কি স্কিপ করব, না কতগুলো পরীক্ষা আমি দেব, কিছু পরীক্ষা আমি দেব না। আসুন এই প্রসঙ্গে আপনাকে একটা মাস্টার স্ট্র্যাটেজি বলি, কিভাবে যারা পড়া শুরু করেছেন কিংবা শুরু করেননি কিংবা শুরু করেন ভাবছেন, সকলের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু অবশ্যই আপনাকে খুব বেনিফিশিয়াল হবে আমাদের পক্ষে। এবং এই স্ট্র্যাটেজি যদি আপনি মেনে চলেন, এই কয়েকটা দিন বাকি আছে, তাহলে কিন্তু ইজিলি ভাবে একটা ভালো স্কোর কিন্তু করতে পারবেন। এটা কিন্তু পার্সোনাল ভাবে আমি নিজে মেনটেন করি। দেখুন, যে কয়েকটা দিন বাকি আছে, আজকে ধরুন আপনাদের মানে 14 তারিখ হয়ে যাচ্ছে, হাতে আপনাদের ধরে রাখুন 13 থেকে 14 দিন বাকি আছে পরীক্ষাকে। তাহলে এই 14 দিনের ক্ষেত্রে আপনাকে যে প্রসেসে আমি বলবো, সেই প্রসেস অনুসারে যদি কাজ করেন, দেখবেন ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন ডেফিনেটলি। কিন্তু কথা দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে ভিডিও দেখার পর আপনাদের কিন্তু কিছুটা হলেও শিখে যাবেন পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে হয়। দেখুন, প্রথমে হচ্ছে যে প্রসেসটা আপনাকে মনে রাখতে হবে, এই কয়েকটা দিন যে বাকি আছে আপনাকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে। দেখুন, টু ডু লিস্ট কিন্তু আপনাকে একটা তৈরি করতে হবে। সেই লিস্ট অনুসারে কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি 10টা পেপার দিন, 15টা পেপার দিন, কিংবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একসঙ্গে দিন, কিংবা ফার্স্ট ইয়ার দিন কিংবা সেকেন্ড ইয়ার দিন, আপনাকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে। ফার্স্টলি রুটিন তৈরি করে আপনার স্টাডি টেবিলে কিন্তু ডেফিনেটলি রাখতে হবে। সেই রুটিন অনুসারে আপনাকে পড়তে হবে। আপনি কখনো পড়বেন 2 ঘন্টা সময় দিন, 3 ঘন্টা সময় দিন, অবশ্যই কিন্তু সেই রুটিনটা আপনাকে ফলো করতে হবে। উইদাউট রুটিন যদি আপনি পড়াশোনা করেন, দেখবেন যেই সাবজেক্টটার প্রতি আপনার ভালো ইন্টারেস্ট আছে, পড়তে ভালো লাগবে, সেই সাবজেক্টটা কিন্তু বেশি সময় দেবেন। এটা কিন্তু আপনার আনকনসিয়াস মাইন্ডে কিন্তু হয়। এটা আমরাও ফেস করছি, আপনাদের বলছি। যে সাবজেক্টটা আপনার কঠিন বলে মনে হবে সেটাকে বেশি করে সময় দিন, যে সাবজেক্টটা আপনার সহজ বলে মনে হবে সেটাকে একটু কম সময় দিন। কিন্তু এমন একটা রুটিন তৈরি করুন যাতে পার ডেতে সমস্ত পেপার আপনি কোনোভাবেই টাচ করতে পারবেন, মানে আপনি দেখে রাখতে পারবেন। তাহলে কিন্তু অবশ্যই কিছুটা হলেও আপনার প্রিপারেশনটা ভালো হবে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনি অ্যাডভান্স মানে স্টেজে চলে যাবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, রুটিন কিন্তু কম্পালসারি আপনাকে তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে অ্যাভয়েড টিভি মোবাইল। দেখুন, আমাদের সব থেকে বেশি ডিস্ট্রাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে টিভি কিংবা মোবাইল। দেখুন, টিভি আমরা জেনারেলভাবে আমাদের এজে কিংবা আপনাদের যারা গ্র্যাজুয়েশন করছেন, আপনারা হয়তো টিভি দেখেন না, কিন্তু আপনাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে, সেই স্মার্টফোনটা কিন্তু আমাদের সব থেকে বড় ডিস্ট্রাকশন। এই জন্য যখন আপনি পড়বেন, ধরুন 2 ঘন্টা পড়ুন, 3 ঘন্টা পড়ুন, একটা রুটিন তৈরি করেছেন, সম্ভব হলে ফোনটাকে পাশের রুমে রেখে দিয়ে আসুন। এই ফোনের থেকে যদি আপনি কিছুটা হলেও নিজেকে দূরে রাখতে পারেন, ডিস্টেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট কিন্তু হবে। এবং যে পড়াগুলো আপনি পড়বেন সেগুলো কিন্তু পুরোপুরিভাবে আপনার মাইন্ডের ভেতরে গিয়ে ঢুকবে। না হলে আপনি একটু পড়লেন, কোনো নোটিফিকেশান এলো, ফেসবুকে কি মেসেজ করে দেখি, দেখতে দেখতে, কিংবা একটা কেউ ভিডিও পাঠিয়েছে, দেখতে দেখতে এমনভাবে স্ক্রল করতে করতে সময় চলে যাবে, আমি টোটালি কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য বলতে চাইছি, ফোন কিংবা টিভি যদি থাকে, অবশ্যই সেগুলো থেকে অবশ্যই দূরে রাখুন। না হলে কিন্তু পড়াশোনা ততটা কিন্তু বেনিফিশিয়াল করতে আপনি পারবেন না, এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে ফলো দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। দেখুন, প্রত্যেকটা ইয়ারের যে কোশ্চেন পেপার রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কিংবা যদি প্রত্যেকটা ইয়ার যদি এই সময় ফলো করতে না পারেন, আপনি দেখুন যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো পড়েছে, এই কোশ্চেন কী ধরনের কোশ্চেন পড়েছে, সেই কোশ্চেনগুলো আপনি গুগলে গিয়ে সার্চ করলেই বেড়ে যাবে। NSOU, আপনার যদি সাবজেক্ট বেঙ্গলি হয়, বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার ইউজি লিখবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, বিডিপি করে থাকেন, তা লিখবেন। সেই কোশ্চেনগুলোকে আপনি প্রিন্ট আউট বের করে কিংবা ফোনে দেখে নিন যে কী ধরনের কোশ্চেন আসে। সেই কোশ্চেন ওয়াইজ কিন্তু কিছুটা হলেও মাইন্ডটাকে ডাইভার্ট করে দিন যে এইরকম কোশ্চেন এলে আমি লিখতে পারবো। এই জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারটা একটু চোখের সামনে রাখলে কিছু হলো ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায় আপনার পড়াশোনাটা কিছু হলে বুস্ট করার জন্য, কিংবা কিছুটা হলে কনসেপ্ট বিল্ড করার জন্য। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে ইউজ হাইলাইটিং পয়েন্ট। দেখুন, অবশ্যই আপনাকে হাইলাইটিং পয়েন্ট কিন্তু করতে হবে। ধরুন আপনি একটা বড় প্যারা পড়ছেন, ওই প্যারার মধ্যে দেখুন পুরো ডিটো আপনাকে পড়তে হবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাকে একটাই কথা বলে, আপনি কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন। সেই অনুসারে যদি আপনি লেখেন, তাহলে দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে। এই জন্য আপনি চেষ্টা করুন যাতে যেগুলো পড়ছেন সেইগুলোর মধ্যে যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, যে সমস্ত লাইনগুলো রয়েছে কিংবা সাল রয়েছে, পার্সন রয়েছে, কোনো কোটেশন রয়েছে, সেগুলোকে মার্কার দিয়ে কিংবা আপনি বক্স করে রাখুন।
তাহলে কিন্তু যদি হাইলাইট করে রাখেন, যখন আপনি পড়বেন তখন কিন্তু ওই সমস্ত হাইলাইটিং পয়েন্টগুলো আপনার চোখের সামনে ভাসবে, ইজিলি ভাবে কিন্তু আপনার পরীক্ষাটা সময় ওইগুলো চোখের সামনে ভেসে উঠবে এবং সেগুলো কিন্তু লিখতে পারবেন। কারণটা হচ্ছে এটাই, আপনি যখন পরীক্ষা সেন্টারে কোনো অ্যান্সার লিখেন, টিচাররা এত সময় পায় না, এতগুলো স্টুডেন্টসের অ্যান্সার শিট দেখার জন্য সময় পায় না। আপনাকে দেখবে কি ধরনের পয়েন্টগুলো আপনি ওখানে হাইলাইট করছেন, কিন্তু সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট। এই জন্য হাইলাইটার কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে এবং সেগুলো হাইলাইট করে রাখুন। দেখবেন যখন পড়বেন ওই হাইলাইট করে রেখেছেন যে পয়েন্টগুলো, সেগুলো চোখের সামনে আমরা ভেসে উঠবে, তার পাশাপাশি আপনার মাইন্ডে কিন্তু কিছুটা হলেও কিন্তু দাগ কেটে যাবে, অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে সামারি তৈরি করুন। দেখুন এই মুহূর্তে পুরো ডিটো পড়তে গেলে কিন্তু আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। এই জন্য যে পড়াগুলো আছে সেই পড়াগুলো একটা সামারি তৈরি করুন। সামারি যদি ভালো করে তৈরি করে নেন, একটু পড়ার পর একটু মনের মধ্যে একটু সিকোয়েন্স তৈরি করে নিন যে এই পোর্শনটা আমি পড়েছি, এই পোর্শন থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি লিখতে পারবো। এই সামারি যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনি কোশ্চেন নামাতে পারবেন। এই জন্য বলতে চাইছি সামারিটা যেটা পড়লেন তখন পড়ার পর কিন্তু একটু মেমোরাইজ করে নেবেন, সামারি তৈরি করে নেবেন, ছোটো ছোটো করে লিখে নেবেন মূল যে পয়েন্টগুলো। তাহলে দেখবেন ইজিলি ভাবে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন কিংবা বাড়ি থেকে বেরোচ্ছেন কিংবা লাস্ট দিন তার আগের দিন কিছু চোখ চালিয়ে নিয়ে এইটা আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ পুরোপুরিভাবে কিন্তু আমি পড়ে গেছি। সামারি থাকলে আপনি ছোট্ট করে জিনিসটা জেনে নিলেন, কিন্তু বড় যদি কোশ্চেন থাকে সেই সময় পাবেন না। কিন্তু সামারি কিন্তু ডেফিনেটলি আপনাকে তৈরি করতে হবে ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের। তারপরে হচ্ছে যে 3 পার্ট অফ দি অ্যান্সার। প্রত্যেকটা পার্টে যখন আপনি অ্যান্সার লিখবেন বা আপনি যখন পড়ছেন, আপনি 3টা পার্ট অবশ্যই মাথায় রাখুন। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটাকে ভূমিকা বলবো, 2 হচ্ছে বডি, 3 হচ্ছে কনক্লুশন। এই 3টা জিনিস কিন্তু ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আপনি যখন পড়বেন 3টা পার্ট ক্যাটাগরি ভাগ করে নেবেন, সেই অনুসারে লিখবেন যে এটা আমি ভূমিকাতে রাখবো, এটা আমি বডিতে রাখবো, 3 নম্বর হচ্ছে কনক্লুশনে রাখবো। এই 3টা পার্ট যদি আপনি ভালো করে ক্যালকুলেশন করে নেন, ডিভাইড করে নেন, তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার লিখতে কিংবা অ্যান্সার পড়তে আপনার ডেফিনেটলি কিন্তু অনেকটা সুবিধা হবে। এই জন্য বলতে চাইছি 3টা পার্ট অবশ্যই আপনি রেডি করে রাখুন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে রাইটিং শুড বি ক্লিয়ার। দেখুন রাইটিং মানে যে লেখাটা যে থাকবে এটা কিন্তু সব থেকে বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনার নম্বর পাওয়ার ক্ষেত্রে। আপনি পুরোপুরিভাবে ভালো করে পড়ে গেছেন, প্রিপারেশন নিয়ে গেছেন, অ্যান্সারও ভালো লিখলেন, কিন্তু যদি আপনার হ্যান্ড রাইটিং যদি ভালো না থাকে কিংবা রাইটিংগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনি পড়তে পারবেন না। এই জন্য রাইটিংটা কিন্তু আপনাকে সুন্দর করে লিখতে হবে, স্ট্রিক্টলি লিখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন গোটা গোটা করে লিখতে হবে, না হলে কিন্তু পুরোপুরিভাবে আপনার যে পরিশ্রম করছেন পুরোপুরি জলে চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ফর এভরি কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা টাইম ম্যানেজমেন্ট করুন। ধরুন আপনার 10টা কোশ্চেন পড়বে বা 10 নম্বর দাগের 3টা পড়বে, তারপরে ধরো 5-এর দাগের 4টা পড়বে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরে এখন প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত টাইম দেবেন সেইগুলো কিন্তু ক্যালকুলেশন করে নেবেন। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। এই জন্য টাইম অবশ্যই দেখবেন এবং তার পাশাপাশি আপনি ঘড়িটার সঙ্গে মানে দেওয়াল ঘড়ির সামনে কিংবা আপনার হাতে যদি স্মার্টফোন থাকে কিংবা যদি আপনার যদি টাইম ওয়াচ থাকে সেইগুলো কিন্তু অবশ্যই আপনি অন করে রাখবেন যে কত সময় লাগছে। এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। ফার্স্ট অ্যাট্রাকশন, এটা বলছে কি যখন আপনি পরীক্ষা সেন্টারে যাবেন এইরকম ভাবে কয়েকটা কোশ্চেন পড়ে যান যে কোশ্চেনটা আপনি প্রথমেই লিখবেন। ধরুন আপনি অ্যান্সার লিখছেন, আমি একজন এক্সামিনার, আমি আপনার অ্যান্সারটাকে আমি ভেরিফাই করব। আমি প্রথমেই অ্যান্সারটা যদি ভালো করে দেখি তাহলে কিন্তু আপনার প্রতি একটা ভালো কনসেপ্ট তৈরি হবে, অ্যাট্রাকশন তৈরি হবে, ইমপ্রেশন তৈরি হবে। এই জন্য আপনার যে কোশ্চেনটা পুরোপুরি কমন থাকবে সেই কোশ্চেনটাকে আপনি প্রথমে নামান, বাকিগুলো স্টেপ বাই স্টেপগুলো আপনি নামান, কিন্তু দেখবেন প্রথম ইমপ্রেশনের জন্য অবশ্যই ভালো হয়। তার পরবর্তীকালে আপনি শেষের দাগের কোশ্চেনটা প্রথমে নিয়ে আসুন কিংবা মধ্যিখানের কোশ্চেনটা প্রথমে নিয়ে আসুন, দাগ নম্বরটা যেন আপনার ঠিক থাকে, তাহলে দেখবেন ইজিলি ভাবে সমস্ত কোশ্চেনগুলো আপনার ইমপ্রেশন ভালো তৈরি করবে। প্রথম কোশ্চেনটা যদি ইমপ্রেশন যদি ভালো তৈরি করতে পারে যে এক্সামিনার যে খাতা কাটবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আনকমন কোশ্চেন অ্যান্সার যখন আপনি পাবেন, আনকমন কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু ছেড়ে আসবেন না, এমন টেন্ডেন্সি নেবেন না যে আমি কোশ্চেনগুলো ছেড়ে চলে আসবো। এরকম টেন্ডেন্সি নিয়ে এগিয়ে যান যে কোশ্চেনগুলো আসবে প্রত্যেকটা কোশ্চেন আমি অ্যাটেম্প করে আসবো। ধরুন আননোন কোশ্চেন আপনি পেলেন, আপনি কোনোভাবে আপনার মানে নলেজ নেই, মাথায় আসে না, কি করবেন? এইবারে ভাবুন এই কোশ্চেনটা যেটা চেয়েছে কোশ্চেনের মধ্যে বা অ্যান্সারটা যেটা জানতে চেয়েছে সেটা যেগুলো পড়েছেন কোনটার সঙ্গে রিলেট হচ্ছে ভালো করে বুঝেন না। আপনি তো যে কোনো একটা তো রিলেট হবে, আউট অফ বক্সে কিন্তু আপনার প্রশ্ন করবে না, আপনাকে এমন কিছু কোশ্চেন করবে সেইগুলো কিন্তু আপনাকে দেখবেন কিছুটা হলেও সিমিলারিটি পাবেন। সেই সিমিলারিটি যখন পাচ্ছেন ওইটাকে নামিয়ে দিন, কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। আমি বলতে চাইছি প্রথম দিকে ভালো কোশ্চেনগুলো লিখে এলেন, সেকেন্ড দিকে মধ্যিখানে আপনার কিছুটা হলেও মোডাইট ফেজে যে কোশ্চেনগুলো জানেন পুরোপুরি অর্ধেক জানেন অর্ধেক জানেন না সেটা লিখুন, এবং শেষের দিকে
থার্ড ক্যাটাগরিতে কিন্তু অ্যান্সার লিখুন, এটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো ব্যাকআপ দেবে। অ্যাটেম্প্ট অল দি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনি অ্যাটেম্প করে আসবেন। প্রথমে যেটা বললাম, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনি অ্যাটেম্প করে আসবেন, কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। কোনো কোশ্চেন ছেড়ে এলে কিন্তু ওখানে কিন্তু মার্কস পাবেন না। আমি আবারও বলছি, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন শুড বি অ্যাটেম্পটেড বাই ইউ, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কারণ প্রত্যেকটা কোশ্চেন, আমি আপনার একটা প্র্যাকটিক্যালি একটা কথা বলি, কিছু একটা স্যারের সঙ্গে কথা হয়েছিল যে পিজির পরীক্ষা যে হচ্ছে, বলছে ইউনিভার্সিটি থেকে পুরোপুরিভাবে কিছুটা হিন্টস দিয়েছে যেন প্রত্যেকটা স্টুডেন্টস যেন পাস করে যায়, এই জিনিসটা মাথায় রাখুন। কিন্তু স্টুডেন্টস যদি খাতায় না লিখে আমি কি করে পাস করাবো, এইটার মধ্যে দিয়ে আমি বলতে চাইছি যে ইউনিভার্সিটি কিংবা যে টিচার খাতা কাটবে চায় হচ্ছে আপনাকে নম্বর দিতে, কিন্তু যদি আপনি পুরোপুরিভাবে কোশ্চেনে অ্যান্সার না লিখেন তাহলে কি টিচার মানে খাতায় নিজে লিখে নম্বর দিবে? নিশ্চয় নয়। এই জন্য আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে আসবেন, কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবেন না। তারপরে হচ্ছে প্যারা মেকিং কোশ্চেন আনসার, যখন আপনি পড়বেন আপনি দেখবেন প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কয়েকটা প্যারা থাকে। আমি যে কোশ্চেনগুলো পড়ছেন বাড়িতে, প্রত্যেকটা প্যারাতে দেখবেন আলাদা আলাদা কোনো ইনসিডেন্টের কথা লেখা থাকে, ঘটনার কথা লেখা থাকে। ওই প্যারা মেকিং কোশ্চেন আনসার করুন। ধরুন আপনি একটা কোশ্চেন পড়ছেন, তার 4টা প্যারা রয়েছে, ধরুন একটা কোশ্চেনে 4টা প্যারা, মানে 5টা কোশ্চেন। ভালো করে বুঝুন আমি যে কথা বোঝাতে চাইছি। ধরুন একটা কোশ্চেন আছে, তার অ্যান্সার করছেন, তার 4টা প্যারা রয়েছে। আপনি 4টা প্যারা থেকে যদি 4টা কোশ্চেন যদি রেডি করেন, তাহলে মূল যে কোশ্চেন তার 4টা প্যারা থেকে 4টা কোশ্চেন হয়ে গেল, তাহলে মোট কটা হল? 5টা কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে একটা কোশ্চেন থেকে আপনি মাল্টিপুল কোশ্চেন তৈরি করতে পারছেন, যেটাকে বলবো প্যারা মেকিং কোশ্চেন অ্যান্সার। এই প্যারা মেকিং কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করার মানে সিস্টেম রেডি করুন, নিজে লিখে রাখুন কোন প্যারাতে কি ঘটনা বলছে। সেই ধরুন প্যারাতে প্রথম প্যারাতে ধরুন কোন একটা ঘটনার কথা বলছে, এই ঘটনাটাকে মেনশন করে রাখুন। দ্বিতীয় প্যারাতে কোনো ব্যক্তির কথা বলছে, নাম লিখে রাখুন যে এই ব্যক্তি বর্ণনা করা হয়েছে। তাহলে এইভাবে দেখুন যে প্রশ্নটা পড়ে গেছেন সেই কোশ্চেনটা ডিটো আসবে এমন কথা নেই। ধরুন প্যারাগুলো যে পড়ে গেছেন বা প্যারাগুলো যে পড়ে গেছেন ওই প্যারা থেকেও কোশ্চেন তুলে দিতে পারে, তখন আপনার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে এই প্যারা থেকে এই কোশ্চেন দিয়েছে, মানে মূল যে কোশ্চেন ছিল সেই অ্যান্সারটা লিখতে হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তার পরের দিন গ্যাপ দিয়ে দিলেন, তারপরে কিন্তু আপনাকে রিভাইজ করতে হবে। এভরি অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনাকে রিভাইজ করতে হবে। রিভাইজ অবশ্যই কিন্তু করতেই হবে, কারণ রিভাইজ ছাড়া কোনোভাবেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনার মাইন্ড কিন্তু অনেক রকম টেনশনে ভোগে, অনেক রকম জিনিস এখানে স্টোর করে রাখে। যখন আপনি বারবার করে রিভাইজ করবেন তখন কিন্তু ওই কোশ্চেনগুলো বা ওই অ্যান্সারগুলো আপনার এই যে মাইন্ডে যে কেমিক্যালগুলো রয়েছে ওর মধ্যে কিন্তু ঘুরপে মানে খায়। তখন কিন্তু অটোমেটিক্যালি যখন আপনি পরীক্ষা দিতে বসেন আপনি দেখবেন এখন মনে পড়বে না, তখন পরীক্ষার সময় মনে পড়ছে, কিছু মনে পড়ছে না, তো ওইখানে গিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলো মনে পড়ে যাবে। এই জন্য বলতে চাইছি রিভাইজ কিন্তু আপনাকে ডেফিনেটলি করতে হবে, রিভাইজ ছাড়া কোনো অপশান নেই। ফাইনালি বলবো সময় কিন্তু দিতে হবে আপনাকে, প্রত্যেকটা জিনিসের জন্য সময় অবশ্যই লাগে। রুটিন যদি না ফলো করেন, যে প্রথমে যেটা বললাম, রুটিন যদি না ফলো করেন এবং যে সময় যদি ওইটাকে মেনটেন না করতে পারেন, রুটিনটাকে যদি মেনটেন না করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে কিন্তু এতগুলো যে কথা বললাম কোনোভাবে আপনার কাজে আসবে না। এই জন্য বলতে চাইছি যতগুলো পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলোকে আপনি ভালো করে ইউটিলাইজ করুন, মেনে চলুন, দেখবেন আপনি কিন্তু ডেফিনেটলি সাকসেস পাবেন। আর যারা এখন পর্যন্ত ভাবছেন যে আমি পরীক্ষা দেবো কি দেবো না, আমি আপনাদের একটা কথা সাজেস্ট করবো, এখনো সময় আছে, এখনো সময় আছে, 15 দিন 20 দিন সময় আছে। আমাদের কাছে যে নোটস আছে একবার চোখ বুলিয়ে নিয়ে সামারি আকারে করা আছে, সেগুলো যদি ইজিলি ভাবে আপনি পরীক্ষায় নামাতে পারেন দেখবেন পুরোপুরিভাবে নম্বর আপনার ভালো আসবে এবং ভালো একটা পজিশনে থাকবেন। আবারও বলছি, ইউনিভার্সিটি সবসময় ডিমান্ড করে কোশ্চেন রিলেটেড অ্যান্সার, তারা এটা ডিমান্ড করে না আপনাকে ডিটো অ্যান্সার লিখতে হবে কোশ্চেন যেটা চেয়েছে। এটা বলতে চাইছি সামারি যদি ভালো করে পড়ে যান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমাদের কিন্তু ওই যে সামারি আকারে অ্যান্সারগুলো লেখা আছে আপনি কিন্তু নিয়ে সেগুলোকে ভালো করে যে কদিন বাকি আছে রুটিন ওয়াইজ মেনটেন করে কিন্তু এগুলোকে ভালো কাজে লাগাতে পারেন। রুটিন যদি না করতে পারেন, আমরা কিন্তু আমাদের টিম রয়েছে, এক্সপার্ট রয়েছে, আপনাকে রুটিন তৈরি করে দেবে এবং সেইভাবে কেমন পড়তে হবে আপনাকে গাইড করে দেবে। আশা করছি ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই।